শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণের উপরে আরও একটি ক্লাস। গত সপ্তাহে আমি দেখিয়েছি ক্লিপ 1, আজকে দেখাবো ক্লিপ 2। তো আজকে আমি তোমাদের ব্যবহার দেখাবো। গত সপ্তাহে আমি এটাই দেখিয়েছি, প্রিপোজিশন, আর্টিকেল এবং জিরো আর্টিকেল। আজকেও সেটাই দেখাবো এবং আরও কয়েকটি ক্লাস আমি এই নিয়মের উপরে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে, শূন্যস্থান পূরণের উপরে নিতে থাকবো। তো তোমরা যারা অনেকেই এই প্রশ্নটি নিয়ে ভীতিকর অবস্থার মধ্যে থাকো, কারণ এই প্রশ্নের বক্সে কোনো শব্দ থাকে না, কারণ এই প্রশ্নটির নাম হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, কোনো ক্লু ওয়ার্ড থাকবে না। তা আমরা একটু নিয়ম জানলেই কিন্তু খুব সহজে উত্তরগুলো লিখতে পারি। তো আসো আমরা দেখে নিই আমাদের সেই সহজ নিয়মগুলো কেমন। এটি হচ্ছে একটি প্যাসেজ। এখানে আমি তোমাদেরকে দেখাবো কেমন করে আমি আর্টিকেল এবং জিরো আর্টিকেল বসাবো। এরপরে আরেকটি প্যাসেজে দেখাবো কেমন করে আমরা প্রিপোজিশন লিখব। তো যাই হোক, দ্য গ্রেট শিপ টাইটানিক, বিশাল জাহাজ, বিখ্যাত জাহাজ সেই টাইটানিক, সেলড ফর নিউ ইয়র্ক, যেটি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, ফ্রম সাউদাম্পটন, অর্থাৎ এটি ইংল্যান্ডের একটি জায়গার নাম, 10 এপ্রিল 1912, 1912 সালের 10 এপ্রিল। তো যাই হোক, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, শি ওয়াজ ড্যাশ লার্জেস্ট শিপ, এই যে আমাদের একটি গ্যাপ, তারপরে যে শব্দটি আছে লার্জ, লার্জার, লার্জেস্ট, এটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। নিয়মটি হচ্ছে অ্যাডজেক্টিভের পর সুপারলেটিভ ফর্মের আগে দা বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দা বসে। এটি অ্যাডজেক্টিভ এবং এটি কোন ফর্মে আছে? সুপারলেটিভ ফর্মে আছে। তো সুপারলেটিভ ফর্মে থাকার ফলে এর আগে আমরা এখানে একটি দা লিখে দেব। তো আমাদের প্রথম উত্তরটি হলো দা, আমরা লিখলাম দা। ড্যাশ ট্র্যাজিক সিঙ্কিং অফ, খেয়াল করো এই যে সিঙ্কিং, এটি আমাদের নাউন ওয়ার্ড। তো এই নাউনের পরে একটি অফ আছে। আমরা জানি কোনো নাউনের পরে যখন অফ থাকে, ওই নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তার আগে আর্টিকেল দা লিখতে হয়। দেখো নিয়মটি হচ্ছে এমন, কোনো নাউনের পরে যখন অফ বসে তখন নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ওই নাউনের আগে দা বসে। এই যে এই সিঙ্কিংটা, এটি নির্দিষ্ট একটি নাউন। কিসের ডুবে যাওয়া? টাইটানিকের ডুবে যাওয়া, নির্দিষ্ট একটি নাউন। তার আগে তারপরে একটি অফ আছে, তাই তার আগে আমরা একটি দা লিখে দেব। তাহলে আমাদের বি এর উত্তরটি হচ্ছে দা। অফ দিস গ্রেট ড্যাশ লাইনার উইল অলওয়েজ বি রিমেম্বার্ড ফর শি ওয়েন্ট ডাউন অন হার ফার্স্ট ভয়েস। দিস গ্রেট ড্যাশ লাইনার উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এটি চিরদিন স্মরণ করা হবে, এই তার ডুবে যাওয়াটাকে চিরদিন স্মরণ করা হবে। ফর শি ওয়েন্ট ডাউন অন হার ফার্স্ট ভয়েস, যেহেতু সে তার প্রথম সমুদ্র ভ্রমণেই, যাত্রাতেই ডুবে গিয়েছিল। তো সব এখন আমরা এখানে লিখবোটা কি, খেয়াল করো এই শব্দটি, এই গ্যাপের আগে আছে একটি গ্রেট, গ্যাপের পরে আছে লাইনার, এটি একটি নাউন। লাইনার হচ্ছে জাহাজকে বুঝিয়েছে। তাহলে এর আগের শব্দটি গ্রেট, গ্রেট একটি গুণবাচক শব্দ। যখন গুণবাচক শব্দের পরে সরাসরি নাউন থাকে, তার মাঝে যদি কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপে কোনো আর্টিকেল আমরা লিখব না। নিয়মটি দেখে নাও, বলছে যে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে আমাদের নামবাচক শব্দ। লাইনার হচ্ছে জাহাজ, বড় জাহাজের নাম লিখেছি আমরা এখানে লাইনার। তো এই যে অ্যাডজেক্টিভ আর এই যে নাউন, তার আগে কোনো, তার মাঝখানে কোনো আর্টিকেল লেখা যাবে না। আরও একটি প্রমাণ আছে, সেটিও বলে দিই। দেখো এই যে দিস, এই শব্দটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটিকে আমরা বলি, আবার এটিকে ডিটারমাইনারও বলতে পারি। ডিটারমাইনারের পরে সরাসরি একটি নাউন থাকবে। তো দেখো খেয়াল করো, এটি হচ্ছে গুণবাচক শব্দ, আর এই যে এটি হচ্ছে আমাদের নাউন। তাহলে ডিটারমাইনারের পরে একটি নাউন থাকবে, কিন্তু ডিটারমাইনারের পরে এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল লেখা যাবে না। এটি হচ্ছে আমাদের ডিটারমাইনার, এটি হচ্ছে আমাদের নাউন, এটি আমাদের গুণবাচক শব্দ। এটি কখনো থাকতেও পারে, নাও পারে। মনে করো এখানে যদি এই গ্রেট শব্দটি না থাকতো, অর্থাৎ গুণবাচক শব্দটি না থাকতো, তাহলে এখানে আমরা নিয়মটা কি পড়তাম? এখানে গ্রেট, এটি একটি গুণবাচক শব্দ, বিখ্যাত, তাই আমরা এটিকে গুণবাচক শব্দ ধরেছি। তো গুণবাচক শব্দ আর নামবাচক শব্দের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। এখন যদি এই গ্রেট শব্দটি এখানে না থাকতো, তাহলে কিন্তু বাক্য হতো দিস লাইনার, এই জাহাজটি, কোনো সমস্যা ছিল না। তাহলে তখন আমরা কোন নিয়মে করতাম? তখন আমরা বলতাম যেহেতু দিস একটি ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে সরাসরি নাউন বসে, তার মাঝে কোনো আর্টিকেল বসে না। কি দুটি নিয়মে নিশ্চয়ই আমাদের জানা থাকলো। কিভাবে আমরা বুঝিয়ে দেব? আমাদের স্যার আমাদেরকে কিভাবে বুঝাবেন, আমরা কিভাবে বুঝবো, অথবা আমার বন্ধুকে আমি কিভাবে বুঝিয়ে দেবো, তা আশা করি আমরা এটা ধরতে পেরেছি। তাহলে দিস গ্রেট লাইনার, ক্রস সাইন, নাম্বার সিতে আমরা যে নো আর্টিকেল বা জিরো আর্টিকেল লিখলাম। আমরা জিরো আর্টিকেল মানে হচ্ছে একটি ক্রস সাইন। তো দিস গ্রেট লাইনার উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এই বিশাল জাহাজের এই ডুবে যাওয়াটাকে সবসময় স্মরণ করা হবে। ফর শি ওয়েন্ট ডাউন, সে ডুবে গিয়েছিল। ওয়েন্ট ডাউন হচ্ছে ডুবে যাওয়া, গো ডাউন মানে ডুবে যাওয়া। সে ডুবে গিয়েছিল অন হার ফার্স্ট ভয়েস, তার প্রথম সমুদ্র ভ্রমণে।
4 days after sailing out, যাত্রা শুরু করবার ঠিক 4 দিন পরে, while it was sailing, যখন এটি চলছিল বা সমুদ্র ভ্রমণ করছিল অর্থাৎ সমুদ্রের মধ্যে চলছিল, across dash icy dash water, খেয়াল করো এই যে শব্দটি ওয়াটার্স, তো ওয়াটার্স এর আগের শব্দটি হচ্ছে আইসি। আমি এই গ্যাপটার কথা পরে বলবো, আগে এইখানটা বুঝিয়ে নিলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আইসি এই শব্দটি এসেছে আইস থেকে, আইস মানে বরফ, আইস মানে হচ্ছে বরফ, বরফ একটি নামবাচক বা নাউন, কিন্তু যখন আমরা আইসি বলবো তখন বাংলা হবে গুণবাচক অর্থাৎ বরফময়। তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ, এটি একটি গুণবাচক শব্দ। এই যে আমরা এখানে লিখছি ওয়াটার্স, এটি কিন্তু আমরা পানি বলবো না, পানির শেষে কখনো এজ যুক্ত করা যায় না, অর্থাৎ ওয়াটারের শেষে এজ যুক্ত করা যায় না। তো ওয়াটারের শেষে আমরা যখন এজ যুক্ত করি তখন সেটি পানি নয়, তখন সেটির বাংলা হবে সমুদ্র। তাহলে এটি একটি নামবাচক শব্দ। তাহলে বরফময় সমুদ্র এটি গুণবাচক শব্দ আর এটি হচ্ছে নামবাচক শব্দ। মনে আছে তো, এই যে এখানে আমরা দেখেছিলাম গুণবাচক শব্দ আর নামবাচক শব্দের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, জিরো আর্টিকেল। তাহলে আমাদের আইসি ওয়াটার, তাহলে এর মাঝখানে কোনো আমরা আর্টিকেল লিখতে পারবো না, এটি একটি ক্রস সাইন দেবো, সেটি একটু পরে দিই। তাহলে এই যে আমাদের নামবাচক শব্দটি, আমরা বলেছিলাম এটি গুণবাচক শব্দ আর এটি নামবাচক শব্দ, এর মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। তো এই নামবাচক শব্দটার পরে কি আছে? অফ আছে। এই নিয়মটা কিন্তু আমি আজকে তোমাদের দেখিয়েছি। এবার আমি এই নিয়মটাকে দেখিয়ে নিই, বলে নিই। তাহলে এই যে আমাদের নামবাচক শব্দ, তার আগে গুণবাচক শব্দ, নামবাচক পরের শব্দের পরে আছে কি? অফ। তাহলে এই নামবাচক শব্দের আগে থাকবে কি? দা থাকবে, কিন্তু দা তো আমরা এখানে লিখতে পারবো না, তাহলে এর আগে একটি দা আমাদেরকে লিখতে হবে। তাহলে এই হলো আমাদের সেই জায়গাটি যেখানে আমরা নাউনের আগে একটি দা এবং নাউনের পরে একটি অফ লিখব। তাহলে এর নিয়মটা কি? নিয়মটা দেখে নাও। কোন নাউনের পরে যখন অফ বসে, এই নাউনটার পরে কিন্তু অফ বসেছে, তখন নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ওই নাউনের আগে দা বসে। তাহলে আমরা এই দাটা এখানে না লিখে এখানে লিখছি কেন? এই যে আমাদের গুণবাচক শব্দ আর নামবাচক শব্দের মাঝখানে কোনো কিছুই লেখা যাবে না, তাহলে এখানে একটি হবে ক্রস আর এইখানে হবে আমাদের সেই দা, অর্থাৎ আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা বসবে। তাহলে আমরা উত্তরে ডি নাম্বার লিখে দিলাম দা। আর এই নিয়মটিতে তো আমি এতক্ষণ ধরে বললাম, কি নিয়ম বললাম দেখে নি? অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে আর্টিকেল বসে না, এ আমাদের অ্যাডজেক্টিভ, এ আমাদের নাউন, আমরা বসিয়ে দিলাম আরও একটি ক্রস সাইন। আশা করি এই পর্যন্ত বুঝতে আমাদের কোনো সমস্যা হয় নাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড 20। তো এতক্ষণ তোমরা যেই ক্লাসটি উপভোগ করছো, আমি মূলত ক্লাসটি তৈরি করেছি আমার নিজের লেখা স্টুডেন্টস হ্যান্ডবুক নামক দুটি বই থেকে, যার একটি নবম দশম থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এবং অপর বইটি শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তো আমার বিশ্বাস আমার বইটিও তোমাদের ভালো লাগবে। তো 150 টাকা এবং 100 টাকার বিনিময়ে তোমরা যদি বই দুটি পেতে চাও, তাহলে আমাকে একটি কল করে জানিয়ে দিতে পারো 01740717656 এই নাম্বারে। এবং যেভাবে আমি তোমাদের বই দুটি পাঠাতে পারবো, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস এবং স্থানীয় ডাকঘর মারফত। ধন্যবাদ। ওকে, অফ ড্যাশ নর্থ আটলান্টিক। দেখো, নর্থ হচ্ছে উত্তর, আটলান্টিক হচ্ছে মহাসাগরের নাম। তোমরা জানো আটলান্টিক মহাসাগর সবাই আমরা জানি, উত্তর আটলান্টিক এবং দক্ষিণ উত্তর আটলান্টিক আর দক্ষিণ আটলান্টিক। এটি হচ্ছে উত্তর আটলান্টিকের কথা বলেছে, যেটির ইংরেজি হচ্ছে নর্থ। তো এই যে এটি হচ্ছে মহাসাগর, এই নিয়মটি তোমরা সেই তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে পড়ে আসছো। নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা ইত্যাদির পূর্বে কি বসে? দা বসে। তো আমরা এর উত্তরটি লিখে দেব দা। কিসের আগে? এই যে নর্থ আটলান্টিক, এটা একটি মহাসাগরের নাম, তার আগে আমরা একটি দা বসিয়ে দিলাম। তারপর আসো, তো আইসি ওয়াটার্স অফ দ্য নর্থ আটলান্টিক ড্যাশ হিউজ আইসবার্গ ওয়াজ সাডেনলি স্পটেড। তাহলে এর বাংলাটি একটু আমরা দেখে আসি, যে ফর 4 days আফটার সেলিং আউট, 4 দিন চলার পরে, অর্থাৎ এটি কুলে থেকে ছাড়বার পরে 4 দিন চলেছে কিন্তু। হোয়াইল ইট ওয়াজ সেলিং অ্যাক্রস দ্য আইসি ওয়াটার্স অফ দ্য নর্থ আটলান্টিক, যখন উত্তর আটলান্টিকের বরফময় সমুদ্রের উপর দিয়ে এটা চলছিল, ড্যাশ হিউজ আইসবার্গ ওয়াজ সাডেনলি স্পটেড, হঠাৎ করে একটি দৃশ্যমান হলো। কি দৃশ্যমান হলো? হিউজ আইসবার্গ, বিশাল এক হিমবাহ, অর্থাৎ একটি বিশাল হিমবাহ। তো একটি বোঝাচ্ছে, তো আমরা জানি নিয়মে আছে যে সংখ্যায় একটি বোঝাতে কনসোনেন্ট সাউন্ডের আগে আ বসে। খেয়াল করো, আমরা এটুকুর বাংলা বলছি হিউজ আইসবার্গ, একটি বিশাল
হিমবাহ, অর্থাৎ বরফের চাং বা বরফের পাহাড় বলতে পারো, সমুদ্রের মধ্যে যেটা ভাসমান অবস্থায় থাকে। তাহলে আমরা এখানে কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো, যেহেতু সংখ্যায় একটি বুঝিয়েছে আর এই যে আমাদের এইচ, এটা হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড হয়েছে, তাই এর আগে আমরা একটি আ বলবো, তো আমরা লিখলাম আ। তো আ হিউজ আইসবার্গ ওয়াজ সাডেনলি স্পটেড, হঠাৎ করে একটি বিশাল হিমবাহর দেখা মিলল, দৃশ্যপটে ভেসে উঠল একটি বিশাল বরফের পাহাড়। আফটার ড্যাশ অ্যালার্ম হ্যাড বিন গিভন, কি বাজানোর পরে? একটি ঘন্টা বাজানো, একটি বিপদ সংকেত বাজানোর পরে। কয়টি বিপদ সংকেত? একটি বিপদ সংকেত। তো এই যে অ্যালার্ম, এখানে কি? এটি হচ্ছে ভাওয়েল, অর্থাৎ এটি হচ্ছে ভাওয়েল সাউন্ড। তো এখানে নিয়মটি হচ্ছে যে সংখ্যায় একটি বোঝাতে ভাওয়েল সাউন্ডের আগে আন বসে। তো সংখ্যায় একটি বোঝালো কি? আরেকবার দেখে নিই। আফটার ড্যাশ অ্যালার্ম হ্যাড বিন গিভন, একটি বিপদ ঘন্টা বাজানোর পরে, তাহলে একটি বিপদ ঘন্টা সংকেত বাজানোর পরে। তো একটির ইংরেজি আমরা এবার লিখবো অ্যান। কেন অ্যান লিখবো? যে সংখ্যায় একটি বোঝাতে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। দেখো এই যে আ, এটি একটি ভাওয়েল সাউন্ড, তাই আমরা এখানে লিখলাম হচ্ছে অ্যান। অ্যান অ্যালার্ম হ্যাড বিন গিভন ড্যাশ গ্রেট শিপ টার্নড, এইখানে কি লিখবো আমরা? এই যে শিপ, আমাদের এই গল্পটাই নিয়ে কিন্তু এই যে গ্রেট শিপ নিয়ে, টাইটানিক নিয়ে। তো এই শিপ অর্থাৎ এই টাইটানিকের পরিবর্তে শিপ এই বাক্যের মধ্যে আমরা এখানে ব্যবহার করেছি। যতবার ব্যবহার করব ততবার তার আগে দা বসবে, কারণ এখানে শিপটি একেবারে নির্দিষ্ট করা। তাহলে নিয়মটি কি হলো? নিয়ম হলো যে কোনো ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট করে বোঝালে সেখানে তার পূর্বে দা বসবে। তাহলে এই যে গ্রেট শিপ, বিশাল জাহাজ, কোন জাহাজটি? টাইটানিক। তাহলে আমরা এখানে একটি দা লিখে দেবো, তো আমরা দা লিখে দিলাম। গ্রেট শিপ টার্নড শার্পলি টু অ্যাভয়েড ড্যাশ কলিশন, অর্থাৎ ধাক্কা এড়ানোর জন্য। তো বলছে যে সে খুব দ্রুত, টার্ন শার্পলি, দ্রুত একদিকে ঘুরে গেল। যখন এই যে হিউজ আইসবার্গ ওয়াজ সাডেনলি স্পটেড, যখন বিশাল একটি হিমবাহ চোখে পড়ল, তখন সে একদিক ঘন্টা বাজিয়ে দিয়েই একদিকে ঘুরে পড়লো। অর্থাৎ কেন ঘুরে পড়লো? যে সামনে বরফের পাহাড়, সেখানে একটি কি লাগবে? ঘর্ষণ লাগবে, ধাক্কা লাগবে, তাই সে একদিকে ঘুরে পড়লো। টু অ্যাভয়েড ড্যাশ কলিশন, তাহলে কি করার জন্য? অ্যাভয়েড হচ্ছে পরিহার করা বা ত্যাগ করা। কি করার জন্য? কলিশন, ধাক্কা এড়ানোর জন্য। তা আমরা এই যে গ্যাপটি, এই যে আমাদের গ্যাপটি, যে নাম্বার, এই গ্যাপটিতে আমরা কি লিখব? আমি অনেক বইয়ে অনেকের মাঝে এই প্যাসেজটি আমি এর আগেও দু একবার স্টাডি করেছি, দেখেছি, সেখানে অনেক টিচার এবং অনেক ছাত্র এখানে আ লিখে থাকে। অর্থাৎ একটি ধাক্কা এড়ানোর জন্য সে একদিকে ফিরে গেল, কিন্তু কোনো মতেই আ লেখা যাবে না। এটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের বড় দুর্বলতা, এবং তারা অনেকটা আন্দাজে উত্তরটা লিখে আসে। এখানে কেন আ লেখা যাবে না? একটি কলিশন, একটি ধাক্কা কেন বলতে পারবো না, সেটি আমি তোমাদেরকে বলবো। কেন বলবো না? আরেকবার আমরা এই লেসনটি পড়বো, এই লাইনটি পড়বো। আফটার অ্যান অ্যালার্ম হ্যাড বিন গিভন, একটা বিপদ সংকেত বাজানোর পরে, দ্য গ্রেট শিপ টার্নড শার্পলি, বিখ্যাত সেই বিশাল জাহাজটি হঠাৎ করে একদিকে ঘুরে পড়ল, খুব দ্রুতভাবে একদিকে ঘুরে পড়ল। কেন ঘুরে পড়ল? একটি ঘর্ষণকে এড়ানোর জন্য, অর্থাৎ একটি সংঘর্ষকে, কলিশনকে এড়ানোর জন্য। তার মানে এই বাক্যের মধ্যে, এই বাক্যের অর্থ বলছে এই কলিশনটা আমাদের কাছে নির্দিষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ যখন সারেং অর্থাৎ মাস্টার ক্যাপ্টেন যখন দেখেছে যে ধাক্কা লাগবে, তখন সে তাড়াতাড়ি ওইখান থেকে তার জাহাজের মুখটা সেই পাহাড়ের বরফ থেকে অর্থাৎ আইসবার্গ থেকে ফিরে দিয়েছে। কি এড়ানোর জন্য? ধাক্কা এড়ানোর জন্য। তার মানে এই বাক্যের মধ্যে সেই কিন্তু আমাদের এই কলিশনটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ কিছুতেই আমরা এই কলিশনের আগে আমরা আ লিখতে পারবো না। তার অর্থ এখানেও সেই একই নিয়মে, এখানে যেহেতু এই কলিশনটাকে নির্দিষ্ট হয়ে গিয়েছে, তার নিয়মটা সেই একই রকম আসবে। কোনো ব্যক্তিবস্তুকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে আমরা দা লিখব। তাই কোনো মতেই আমরা এখানে আ লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে দা। কেন? এই যে এই লেসনটুকুর মধ্যে আমাদের এই কলিশনটাকে নির্দিষ্ট করে ফেলা হয়েছে। তো বন্ধুরা, এটি ছিল হচ্ছে আমাদের উত্তরটা লিখে নিই। হ্যাঁ, এই আমাদের উত্তরটি। তো এটি ছিল আমাদের কি? ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, অর্থাৎ যেখানে কোনো বক্সে কোনো শব্দ নেই। তো এখানে আমি তোমাদেরকে দেখেছি আর্টিকেল এবং জিরো আর্টিকেল আমরা কোন নিয়মে ব্যবহার করব, এবং প্রত্যেকটি নিয়ম কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই নিয়মটি আমি মূলত কোথা থেকে দেখালাম? আমার নিজের লেখা একটি স্টুডেন্টস হ্যান্ডবুক নামক বই থেকে দেখালাম। তো আসো আমরা সেই বই থেকে আমরা কোথা থেকে আমি এই প্যাসেজটি তুলে দিয়েছি এবং নিয়ম সেখানে লেখা আছে কিনা একটু দেখে নিই। তারপর আমি দেখাবো তোমাদেরকে প্রেপোজিশনের ব্যবহার। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা যে আর্টিকেল অথবা জিরো আর্টিকেলের ব্যবহার দেখলে, আমি মূলত আমার বইয়ের এই চ্যাপ্টার থেকেই এই ক্লাসগুলো তৈরি করে থাকি।
তো এইখানে দেখো প্রথমে আর্টিকেল পরিস্থিতি, এটা সব বইয়ে থাকে এবং এখানে আমি 33টা নিয়ম দিয়েছি আর্টিকেল ব্যবহার, ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহারের 33টা নিয়ম দিয়েছি। এটা বাজারে তোমরা সব বইয়ে পাবে, হয়তো কম বেশি পাবে, কিন্তু যেটি পাবে না, যেটি আমি করি সেটি হচ্ছে এই যে দেখো এইখান থেকে প্র্যাকটিস শিট আছে তোমাদের জন্য 20টা, যেমন এটি 1 নম্বর প্র্যাকটিস শিট। দেখো এর নিচে 10টা গ্যাপের জন্য 10টা বিশ্লেষণ দেওয়া আছে, অর্থাৎ 10টি গ্যাপ কেন হলো, অ্যান হলো, দা হলো, তার প্রত্যেকটি এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আবার দেখো 2 নম্বর প্যাসেজ, তার নিচে এরকম 10টা ব্যাখ্যা আছে, প্রত্যেক 10টি গ্যাপ এবং 10টি করে ব্যাখ্যা দেওয়া আছে। তো এইভাবে মোট 20টা প্রশ্ন আছে। আমি যদি একটু নিচের দিকে টেনে যাই তাহলে আমরা দেখি সম্ভবত 20টাই হবে। 20টা প্যাসেজের এইভাবে আমি ব্যাখ্যা দিয়েছি 19। এই যে দেখো এটা হচ্ছে 20 নম্বর প্যাসেজ, হ্যাঁ এটি শেষ। এই যে 20 নম্বরের প্যাসেজেরও 10টা গ্যাপের এখান থেকে 10টা ব্যাখ্যা দেওয়া আছে। তো এইভাবে তোমরা যদি এই 20টা প্যাসেজ অর্থাৎ এরকম নিয়ম সহকারে তোমরা যদি অনুশীলন করো, আমার বিশ্বাস আর্টিকেল 0 আর্টিকেল নিয়ে আর কনফিউশন থাকবা এমন কোনো সম্ভাবনা থাকবে না। আন্দাজে আমরা যেটা লিখে আসি সেটাও আমাদের দরকার পড়বে না। আশা করি তোমরা বইটি সংগ্রহ করবে এবং এইভাবেই জেনে জেনে বুঝে বুঝে পড়বে। ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখেছো আমার বইয়ের মধ্যে থেকে কিভাবে আমি আমার আর্টিকেল প্যাসেজটাকে তুলে নিয়ে তোমাদেরকে নিয়ম সহকারে দেখিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রিপজিশন লিখব। এভরিবডি ইয়ার্নস, প্রত্যেকেই লালাই, ইয়ার্নস মানে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা বা লালায়িত থাকা। তো আমরা যখন ইয়ার্ন ভার্বের ব্যবহার দেখব তখন তার একটি নিয়ম হচ্ছে কোনো কিছুর জন্য লালায়িত বুঝাইতে ইয়ার্নের পরে ফর লিখতে হয়। অর্থাৎ এই যে দেখো কিসের, সম্পদের জন্য। তো সম্পদের জন্য বললেও কিন্তু জন্যর ইংরেজি কিন্তু ফর, আবার ইয়ার্ন ভার্বের পরেও অর্থাৎ লালায়িত ভার্ব বোঝাইলে তারপরে কিন্তু আমরা লিখি ফর। তো আমাদের নিয়মটি হচ্ছে এমন, কোনো কিছুর জন্য লালায়িত বুঝাতে ইয়ার্ন ভার্বের পরে ফর লিখতে হয়। তো উত্তরটা আমরা লিখলাম ফর, আমরা ফর লিখে দিলাম। বাট আ ফিউ পিপল অ্যাটেন্স ইট, কিন্তু অনেকে এটা আকাঙ্ক্ষা করে, কিন্তু অল্প কিছু মানুষ এটা অ্যাটেন্ড করে, অর্জন করে। অ্যাজ দে ডিজায়ার, তারা যেমনটি আকাঙ্ক্ষা করে তেমনটি কিন্তু সবাই পায় না, অল্প কিছু মানুষ সেটি অর্জন করে। সাম পিপল, কিছু লোকেরা আর ভেরি গ্রিডি, কিছু লোকেরা কিন্তু খুবই লোভী হয়, খুবই লোভী হয়। ড্যাশ ইট, কিসের জন্য, কোনো কিছুর জন্য বুঝাইলে তার আগে আমরা ফর লিখি। এই যে ইটটা কি, এই যে ওয়েলথ, সম্পদকে বুঝিয়েছে, সম্পদের জন্য গ্রিডি হয়। তো জন্য বুঝাইতে আমরা কি লিখি, কোনো কিছুর উপর লোভ বুঝাতে গ্রিডির পর ফর লিখতে হয়। অর্থাৎ যেহেতু কোনো কিছুর জন্য লোভ বুঝিয়েছে তাই গ্রিডির পর আমরা ফর লিখেছি। আবার কিসের জন্য, সম্পদের জন্য, এই ইট বলতে সম্পদ বুঝিয়েছে, এটির জন্য যেহেতু লোভী হয়েছে, সে লোভ দেখিয়েছে, তাই এটির জন্য তাই আমরা এর আগে একটি ফর লিখে দিয়েছি। তাহলে আমাদের বিয়ের উত্তরটি হলো ফর, আমরা লিখে দিলাম ফর। There are no content dash what they have, they are not content, তারা তৃপ্ত নয়, কন্টেন্ট হচ্ছে তৃপ্ত। they are not content, তারা তৃপ্ত নয়। ড্যাশ হোয়াট দে হ্যাভ, তাদের যা কিছু আছে তাই নিয়ে, তাই দ্বারা। তো দ্বারা নিয়ে হলে কি, কন্টেন্টের পরে সাধারণত আমরা উইথ লেখি, অর্থাৎ কোনো কিছুতে তৃপ্ত বুঝাইতে, খেয়াল করো, কোনো কিছুতে তৃপ্ত বুঝাইতে কন্টেন্টের পরে আমরা উইথ লেখি। কন্টেন্ট কিন্তু একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তো এই কন্টেন্ট অ্যাডজেক্টিভের পরে আমরা কি লিখব, উইথ লিখব। অর্থাৎ কেউ কোনো কিছু নিয়ে সন্তুষ্ট নয় এরকম কথার ক্ষেত্রে আমরা লিখব কন্টেন্ট উইথ। তো আমরা সি নাম্বার লিখে দিতে পারি উইথ, কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাভ। অনেকেই আছে তাদের যা কিছু আছে তারা তা নিয়ে সন্তুষ্ট থাকে না। ইনফ্যাক্ট, বস্তুত, ট্রু হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেনমেন্ট, বলছে প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট হচ্ছে প্রকৃতপক্ষে, ট্রু হ্যাপিনেস সত্যিকারের সুখ, কনসিস্ট ড্যাশ কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট হচ্ছে তৃপ্ততা, কোনো কিছুতে তৃপ্ততা। তো বলছে সত্যিকারের সুখ কনসিস্ট গঠন করা থাকে ড্যাশ কন্টেন্টমেন্ট, অর্থাৎ তৃপ্ততার মধ্যে। যখন কোনো কিছুর মধ্যে তৃপ্ততার মধ্যেই কোনো কিছু লুকিয়ে থাকে তখন আমরা কনসিস্টের পরে অফ না লিখে লিখি ইন। খেয়াল করো, কোনো কিছুতে নিহিত থাকা বোঝাতে কনসিস্টের পরে ইন লিখি। তো কেন, আমরা সাধারণত জানি কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, তো এখানে কনসিস্ট মানে কিন্তু গঠিত হওয়া, কিন্তু যখন আমরা এই যে কন্টেনমেন্ট এর মধ্যেই সুখটি গঠিত, তখন আমরা এটির বাংলা গঠিত না বলবো, আমরা বলবো নিহিত থাকা। আর যখন এটির বাংলা নিহিত থাকা হবে তখন কনসিস্টের পরে আমরা লিখব ইন। তো আমরা কনসিস্টের পরে অফ কখন লিখি, যখন কোনো কিছু জিনিস দিয়ে আর একটা জিনিস তৈরি হয়।
যেমন আমি একটি বাক্য বলি, শোনো, আওয়ার ফ্যামিলি কনসিস্টস অফ 2 মেম্বার্স। আমাদের পরিবার 2 সদস্য নিয়ে গঠিত। এবার কিন্তু আমি কনসিস্ট অফ বলেছি, কিন্তু এই যে সুখ লুকিয়ে আছে কিসের মধ্যে? কন্টেন্টমেন্টের মধ্যে, তৃপ্ততার মধ্যে সুখ নিহিত আছে। এই যে নিহিত থাকা অর্থে বুঝাইতে আমরা কনসিস্টের পরে ইন লিখলাম, অফ লিখলাম না। তারপরে কি? উই শুড গিভ ড্যাশ দ্য হ্যাবিট অফ অ্যামেজিং ওয়েলথ ফর আ লাক্সারিয়াস লিভিং, বলে বিশাল বিলাসবহুল জীবনযাপনের জন্য আমরা অতিরিক্ত সম্পদের হ্যাবিট গড়ব না বা অভ্যাস গড়ে তুলব না, অর্থাৎ ত্যাগ করব। উই শুড গিভ, গিভের পরে যখন আমরা প্রিপজিশন আপ লিখি, ইউপি আপ লিখি, তখন সেটার বাংলা হয়ে যায় পরিত্যাগ করা। খেয়াল করো, ও আগের উত্তরটা লিখে নাই। কোনো কিছু পরিত্যাগ করা বোঝাতে গিভের পরে আপ লিখি। কি ত্যাগ করতে বলছে? বলছে দ্য হ্যাবিট অফ অ্যামেজিং ওয়েলথ, বিশাল সম্পদের অভ্যাসটাকে গিভ আপ করতে হবে, ত্যাগ করতে হবে। ত্যাগ করা বোঝাইতে গিভ ভার্বের পরে আপ লিখতে হয়। তো আমরা উত্তরটি লিখে দিলাম আপ। তো এই যে প্রিপজিশনটা দেখলাম, এটিও কিন্তু আমি আমার একটি বই থেকে দেখেছি, কোন বই থেকে তুলে দিয়েছি, তারপর নিয়মগুলো সেখান থেকে দিয়েছি। তো আসলে আমরা বইটার কোন অংশ থেকে দেখেছি সেটিও একটু দেখে নিই। বন্ধুরা, এতক্ষণ তোমরা যে প্রিপজিশনের ব্যবহার দেখলে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার দেখলে, মূলত আমি আমার বইয়ের এই অংশ থেকে এই ক্লাসগুলো তৈরি করে থাকি। তো কীভাবে তৈরি করি দেখো, এইখানে একটা প্যাসেজ আছে, এই আমাদের একটি প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে যে 5টি গ্যাপ আছে, 5টি গ্যাপের আবার বিশ্লেষণ দেওয়া আছে, অর্থাৎ কেন, কোন প্রিপজিশন কোথায় কেন বসলো, সবগুলো ব্যাখ্যা আকারে দেওয়া আছে। তো এইভাবে এরকম দেখো প্রত্যেকটিরই 5টি করে গ্যাপ আছে এবং 5টি প্রিপজিশনের ব্যাখ্যা আছে। তো এইভাবে যদি সবগুলো ব্যাখ্যা আমরা সুন্দর করে পড়ি, তো আমার বিশ্বাস একটা সময় আসবে যখন আমাদের প্রিপজিশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো এইভাবে কয়টা প্যাসেজ দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। সম্ভবত 20টা 25টা হবে মনে হয়, 21, 22, 23, 24, হ্যাঁ 25টি। এই যে লাস্ট প্যাসেজ আছে, এটির দেখো ব্যাখ্যা দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি প্যাসেজেরই ব্যাখ্যা দেওয়া আছে যে কোন প্রিপজিশন কেন কোথায় বসলো। তো তোমরা যদি বইটি সংগ্রহ করো, আমার বিশ্বাস আমার ভিডিও ক্লাস দেখার পাশাপাশি তোমাদের আরও একটু বেশি উপকার হবে। ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাসটি দেখবার পরে তোমাদের মুখের ভঙ্গিমাটা কি এমন হয়ে গেল, মুখের আকৃতি যদি এমন হয়ে যায়, তাহলে তোমাদের প্রতি আমার কোনো ধরনের রিকোয়েস্ট নেই। আর যদি এই ক্লাসটি দেখবার পর তোমার মুখভঙ্গিমাটা যদি এমন হয়ে যায়, অর্থাৎ মুখে একটু হাসি হাসি ভাব থাকে, তাহলে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, আমার ক্লাসটিতে একটি লাইক দেবে, একটি মূল্যবান কমেন্টস করবে, এবং সবচেয়ে বেশি অনুরোধ হচ্ছে তোমরা ক্লাসটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হবে আবার পরে আরও একটি ক্লাস নিয়ে। সেই পর্যন্ত গুড বাই।